নিয়ে তারা এই এই জিনিসগুলো তারা গুজব ছড়াচ্ছে তাদের পক্ষে, এবং ক্যাটাগরিক্যালি শেখ হাসিনার কথা সেখানে লেখা আছে, শেখ হাসিনা এবং তার সরকার। এবং এটার জন্য ওই যে বিডি পলিটিকো নামে একটা আছে, দেখবেন আপনি কয়দিন পর পর আমাদের নামে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী এগুলো বলে বলে তারা বানায়। আর কতগুলো আছে, ওই যে আরো আছে উইকলি কি ব্লিডস, তারপরে এত প্রতি সপ্তাহে মানে এগুলা বলতেই থাকে, মানে বলতেই আছে যে এগুলা মানে এই যে তাদের মুখোশটা শেখ হাসিনা সহ তাদের এই যে ক্যাম্পেইন টিম, এবং ওই যে ওই হিরো আলমের কাছে ধরা খাওয়া যে ওই লোকেরটার নাম জানি কি, ওই আরাফাত, ওই যে মূর্খ অধ্যাপক, তো ওরা একটা বানিয়েছে আপনার ওই কি জানি একটা দোকান খুলেছে, কি জানি নাম ওই দোকানটার আপনার সিআরআই। হ্যাঁ, এই গুজবের আখড়া হলো এই সিআরআই এবং এরা। তো তারা মনে করছে যে তাদেরকে এগুলো কেউ দেখছে না, কেউ বোঝে না, মানে তারা যা বলবে তাই সত্য। তো এই সারা ফাইন্যান্সিয়াল টাইমস এর রিপোর্ট কিন্তু এটা খাওয়ানো রিপোর্ট না, এটা খুবই ইনভেস্টিগেটিভ রিপোর্ট। এবং তারা এখানে এবং আরো দেখবেন আপনি এই সামনের দিনগুলোতে আমি মানে বলে রাখছি যে এমন এমন সব রিপোর্ট দেখবেন এবং যেগুলি ভয়াবহ, মানে তারা যে জিনিসগুলো করছে, আরো ইন্টারন্যাশনাল আউটলেট বাংলাদেশে এঙ্গেজ হয়েছে, বিশেষ করে দুর্নীতি, টাকা পাচার, মানি লন্ডারিং, অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। তো সুতরাং এইগুলিকে ফেস করে শেখ হাসিনা যে মনে করছেন যে তিনি একটা সিলেকশন করে এবং তিনি আবার টিকে যাবেন এইগুলা ৯-৬ করে, এটা হবে না, এটা অসম্ভব। তো এই জন্য বাংলাদেশের মানুষকে সেই জন্য উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। যেটা বলছিলাম যে মানুষের যে স্যাক্রিফাইস, এটা অভাবনীয় স্যাক্রিফাইস, কিন্তু এই স্যাক্রিফাইসকে সাকসেস করার জন্য, এই স্যাক্রিফাইসকে সফলতায় দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে উদ্যোগী হতে হবে। শুধু হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিলে হবে না। যে দেশে বিদেশে যে যেখানে আছেন এই দেশকে রেস্কিউ করতে হবে। বিদেশে থাকলে যে আমার কোনো দায়িত্ব নাই তা না। আর বিশেষ করে আপনার আলোচনার সূত্র ধরে আমি যদি বলি যে ধরেন আপনি বলছিলেন যে অন্যান্য দেশে নির্বাচনের পরে মার্কিন অ্যাকশন অনেক নেওয়া হয়েছে। আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রতি অনেক সহানুভূতিশীল। তারা আগে থেকে সতর্ক করার চেষ্টা করেছে, স্যাংশন দিয়ে বা ধরেন ভিসা নীতির ঘোষণা করে। তারপরেও যদি না হয়, এখন ধরেন যদি ভয়াবহ কোনো অ্যাকশন আসে, ক্ষতিগ্রস্ত হবে তো বাংলাদেশের মানুষ। তা তো বটেই। যুক্তরাষ্ট্র কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে, এখনো করছে, এখনো তারা দেখছে যে যদি তার একটা শুভবুদ্ধি ঘটে, তো এখনো তারা আমার মনে হয় যে অপেক্ষা করছে। কিন্তু যে অ্যাগ্রেসিভ মুভ সেটা নিতে বিন্দুমাত্র দেরি করবে। এখানে বাংলাদেশকে তো মানে শেখ হাসিনার মতো একজন শাসককে তাকে তো মানে গোনার দরকার নাই। মানে অন্যান্য আপনি ইনস্ট্যান্স যদি সামনে মানে মূল জায়গাটা তারা ভাবতেছে বাংলাদেশের জনগণকে নিয়ে, এটা স্পষ্ট। হ্যাঁ, এবং বাংলাদেশের সঙ্গে একটা বন্ডেজ রয়েছে মানুষের সঙ্গে, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে। তো যেটা বলছিলাম, আপনি যদি বলছিলেন যে ফাইন্যান্সিয়াল টাইমস এর যে রিপোর্টটি, সেখানে বলা হয়েছে যদি এটা রেস্ট্রিক্টেড মানে হচ্ছে লক করা টাকা দিয়ে, আপনি সাবস্ক্রাইব করে পড়তে হবে। তো সেখানে তারা বলছে যে আসন্ন দামি নির্বাচনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই ব্যবহার করে ভুয়া খবর, ভুয়া ভিডিও সম্বলিত একটি পরিকল্পিত প্রচারণা শুরু করেছে শেখ হাসিনার সরকার। এবং আপনি গতকাল এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়েও আপনি এনেছেন। আমি যদি ব্রিফিংটা দেখিয়ে এই প্রসঙ্গটিকে আলোচনা করতে চাই আপনার সাথে, আশা করি এইটা নাকি হ্যাঁ, আপনি এটা নতুন নয়, তারা যেমন এর আগে তারা কিছু ভুয়া রিপোর্ট লেখক করা। Thank you, Mayor. I have a couple of questions on Bangladesh and one on Sri Lanka. Could you please share the State Department's stance on the investigative report by Financial Times today, which reports that Sheikh Hasina's government in Bangladesh orchestrated a planned propaganda campaign involving fake news, fake videos using artificial intelligence tools against the United States and Bangladesh opposition political parties in the contest of upcoming dummy election. So we have seen the concerning use of deep fakes in election-related disinformation in Bangladesh. It's part of a worrying trend around the globe of using AI to manipulate and influence democratic processes. 6 international human rights organizations urge the international community to stand for the protection of fundamental rights in Bangladesh as the regime makes the whole country in prison ahead of so-called election, of banning political activities except election campaign from December 18. On the other hand, Bangladesh Foreign Minister Momen and his deputy claimed that
they were also able to manage United States. After forming the government, he mentioned that the US will support the government. What is your response on that? So we are deeply concerned by the reports of mass arrests of thousands of opposition members and reports of torture in prison. We urge all sides to exercise restraint and avoid violence. We urge the government of Bangladesh to work with all stakeholders to create conditions in which all may participate in the pre-election and election environment freely without fear of violence or retribution. It is our belief that a healthy democracy benefits from a variety of voices speaking freely, engaged in dialogue and discussion, and an exchange about the issues of the day. On Sri Lanka, in a bipartisan resolution. Okay. তো এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু না, এটা হচ্ছে যে যে আমি এটা ফাইন্যান্সিয়াল টাইমস যে রিপোর্ট করেছে এবং এটা ইউএস এর জন্য এটা কনসার্ন। তারা ফাইন্যান্সিয়াল টাইমস ইভেন ইউএস কে নিয়ে, ইউনাইটেড স্টেটস কে নিয়েও তারা এই ফেক যে ভিডিও এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা যেটা তারা মানে করেছে এগেইনস্ট শুধু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতা নয়, তারা ইউনাইটেড স্টেটস এর বিরুদ্ধে একটা অর্কেস্ট্রেটেড প্ল্যান ক্যাম্পেইন তারা করেছে। এবং তিনি বলেছেন যে এইটা হচ্ছে গণতন্ত্রকে প্রভাবিত করা, গণতন্ত্রের পথে প্রভাবিত করা, ম্যানিপুলেট করার এটা একটা হাতিয়ার এবং এটা খুবই উদ্বেগজনক। এবং তারা এটা নোটিস করেছেন, বলেছেন যে তারা এটা যে বাংলাদেশ করছে তারা এটা ওয়াকিফাল, তো এটা তারা খুব উদ্বেগ হিসেবে দেখছেন। অর্থাৎ বাংলাদেশকে দেখুন, বাংলাদেশ যে একটা মানে একটা যে ধাপ্পাবাজ এই যে সরকার প্রধান এবং তার দল, এবং এটা যে ঠক মানে এটা মানে কি বলে টাউটারিতে ইন্টারন্যাশনাল একটা এরিনাতে তাদের টাউটারিটা ধরা পড়ছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে এটা ডিসকভার করতে হচ্ছে যে তারা এই টাউটারি গুলা করছে এবং এটা নতুন নয়। আপনি দেখবেন যে তারা প্রায় 1000-এর মতো আর্টিকেল তারা ছাপিয়েছে, ভুয়া প্রায় 100 জন লেখক তারা জোগাড় করেছে। ওই যে ওর দোকান, ওই যে আরাফাত এবং ওই তার ছেলের যে দোকানটা, ওই দোকানের মাধ্যমে তারা ওই যে ওইটার নাম যেন কি ভাই, মানে সিআরআই, তো এই যে এই দোকান থেকে, এই সিআরআই দোকান থেকে তারা যেটা করেছে এবং বিভিন্ন জায়গায় তারা আর্টিকেল ছাপিয়েছে যে সমস্ত লেখকের কোনো অস্তিত্ব নাই। এটাও কিন্তু ইন্টারন্যাশনাল একটা মিডিয়া, আর এটা যেমন ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, ওইটাও কিন্তু এফপি একটা তার ফ্যাক্ট ফাইন্ডিং ফ্যাক্ট চেক রিপোর্টের মাধ্যমে সেটা তুলে ধরেছে। অর্থাৎ মানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এই যে বাংলাদেশের ক্ষমতাসীনদের এই যে টাউটারি, এই বাটপারিটা তারা কিন্তু এরা কোথায় আমাদের মান মর্যাদা রাখলো? একটা বাটপার সরকার হিসেবে গ্লোবালি আমাদেরকে মানে একটা বাটপার দেশ হিসেবে, শুধু সরকার না, দেশকে দেশে প্রতিনিধিত্ব করছে, বিভিন্ন জায়গায় যায়, সে ঘাস দিয়ে হাঁটে। তো এই যে বাটপার দেশ হিসেবে যে চিত্রিত করছে, কোথায় আমাদের ভ্যানিটি থাকলো, কোথায় মর্যাদা থাকলো, কোথায় ভাবমূর্তি থাকলো? শুধু তো মানে মূর্তিটা আছে, কোনো ভাব তো নাই, আমি দেখি না কোনো ভাব। তো এই যে অবস্থা বাংলাদেশে আজকে দেখেন, এই 14ই ডিসেম্বর আজকে বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানের এই পাক সেনারা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বেছে বেছে হত্যা করেছে। আরে আজকে দেখেন, আজকে 50 বছর পরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মানস কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে কিভাবে মানুষ আজকে দেখেন, যেই 14ই ডিসেম্বর, সেই 14ই ডিসেম্বর আজকে দেখতে হলো যে 1943 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন যে দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে যে তিনি যে চিত্রকর্মটি এঁকেছিলেন, তার জন্য কিন্তু তাকে জেল খাটতে হয়নি, মানে তাকে গুম হতে হয়নি শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। কিন্তু আজকে দেখেন যে সেই রকম দেশের দুর্ভিক্ষ এবং দেশের অভাব অনটনকে তুলে ধরার জন্য তাকে মানে তিনি তুলে ধরেছিলেন। আজকে স্বাধীন বাংলাদেশে এই অভাব অনটন নিয়ে একটি গান লেখার কারণে আপনার উদিচি কি আপনি জানেন? উদিচি অবশ্যই বিএনপি সমর্থক কোনো প্ল্যাটফর্ম নয়, প্রগ্রেসিভ একটি কালচারাল প্ল্যাটফর্ম। তারা একটা গান লিখেছে, এই গানটি তারা প্রচার করতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। যেমন এমন দেশে জনম মোদের বলিব কি আর ভাই, এক বেলাতে ভাত জুটে তো অন্য বেলাতে নাই। মানে এই আপনি দেখেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে যেটা সম্মুখীন হতে হয়নি, সেটি কিন্তু এই অভাব অনটনকে জানান দেওয়ার কারণে তাদেরকে সম্মুখীন হতে হয়েছে। আজকে ফরগেট অ্যাবাউট বিএনপির অ্যাক্টিভিটিস, তারা তো আক্রান্ত হচ্ছে, জেলে খাচ্ছে, গুম হচ্ছে। আপনি শিক্ষা পাঠ্যপুস্তক নিয়ে, শিক্ষা কার্যক্রম নিয়ে একটা সেমিনার করতে গিয়ে আজকে মানে ঢাকা ইউনিভার্সিটির যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাজিন নাম, তাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তিনি শিক্ষা কার্যক্রম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভা করা যাবে না।
মানে তারা শিক্ষা কার্যক্রম নিয়ে সভা করতে হয়েছে। মানে মানুষের যে এই যে মত প্রকাশের যে স্বাধীনতা, মুক্ত চিন্তা, সেটাকে বেশ রহিত করছে। তো আপনি তাকে ইয়াহিয়া খানের মানুষ কন্যা বলবেন না, তখন তাকে সোহরাওয়ার্দীর মানুষ কন্যা বলবেন নাকি? তো এই যে অবস্থা বাংলাদেশকে নিয়ে ঠেকেছে, তারা আবার বুদ্ধিজীবী দিবস পালন করে, তারা আবার বিজয় দিবস পালন করে, বিভিন্ন দিবস পালন করে। তো এই যে বাংলাদেশের এই অবস্থার মধ্যে কোথায় থাকলো আমাদের স্বাধীনতা, স্বকীয়তা? আর আমাদের বিবেক বন্ধক দেওয়া বুদ্ধিজীবীরা তারা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে তারা প্রগ্রেসিভ, মুক্ত কি বলে, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব কথা বলে তাকে সার্টিফিকেট দিতে চায় এবং তারা তাকে রাখার জন্য আজকে দু একজন কথা বলছেন, বিশেষ করে আমি দেখলাম বিশেষ সুলতানা কামাল, উনি খুব সুন্দর কথা বলেছেন, আমি দেখেছি। কিন্তু এই সুলতানা কামাল, আপনি তো জাস্টিফাই করেছেন এই সরকারকে, আপনি কি দায় এড়াতে পারবেন? আজকে আপনার মাথায় বাড়ি পড়েছে বলে আপনি এই কথাগুলি বলছেন। তবে অবশ্যই বাংলাদেশ থেকে যারা কথা বলছেন, একদম সবাই যে চুপ তা আমি বলবো না। আমি শ্রদ্ধার সাথে আজকে তাদের এই ব্রেভারিকে, তাদের এই কারেজকে, তাদের এই গার্ডসকে আমি স্মরণ করতে চাই বা আমি উল্লেখ করতে চাই। যেমন সাংবাদিক নুরুল কবির, ডক্টর আসিফ নজরুল, তারপর আপনার ডক্টর বদিউল আলম মজুমদার, তারা ফটো জার্নালিস্ট শহীদুল আলম, তারা কিন্তু এই কাজগুলি করছেন। আপনার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডক্টর আলী রিয়াজ, তিনি একজন মানে ওয়েল অ্যাকমপ্লিশড, ওনার ইন্টারন্যাশনালি তার যে বিচরণ লেখা, এবং শুধু তো আর বললেই হবে না, মানে এই লেখাটা আমি যেটা বলছি বা আমি যেটা লিখছি সেটার এন্ডোর্সমেন্টের বিষয় আছে, আমাকে কে ক্যারি করছে সেটার একটা বিষয় আছে, আমাকে কে কোট করছে, কে কমেন্ট করছে। সুতরাং এই যে বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং তারা বাংলাদেশে থেকেও কিন্তু এই তারা আলোর পথ দেখাচ্ছেন, মানুষকে সাহসী করে তোলার জন্য তারা চেষ্টাকে নিবেদন করছেন। আবার এই খয়েরখা শ্রেণীগুলো আছে, তারা হঠাৎ করে এক একটা কথা বলবে, আবার ডুব দিবে। আবার যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যেহেতু যুক্ত, ফান্ডিং টান্ডিং এর ব্যাপার আছে, এখানে আবার একটা ব্যালেন্স করার জন্য কিছু কথাবার্তা বলবে। আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি সুলতানা কামাল ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে আপনারা এই দায় এড়াতে পারবেন না এই সরকারকে যে দানবে পরিণত হয়েছে এই সকল সিভিল সোসাইটি, এবং তারা সবকিছুকে আপনারা জাস্টিফাই করেছেন। ছোট বড় করার কিছু না, ধরেন ওনাদের নিশ্চুপতার কারণেই গত 15 বছর ধরে আস্তে আস্তে একটা দানবে পরিণত হয়েছে হাসিনা গঙ্গা। তো ওনার বান্ধবী শেখ হাসিনা, ওনারা তখন বলেন নাই, এখন স্বার্থের উপরে যখন আঘাত আসে তখন অনেক কথা বলে। আমি দুঃখিত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন, আমি খানকে উদ্ধৃত করে আমি কথা বলতাম, তানজিম উদ্দিন খান, ওনার নামটা বোধহয় আমি ভুল বলেছি। আমি এই শিক্ষা বিষয়টা নিয়ে সরাসরি একটু কথা বলবো। তার আগে একটা অন্য প্রসঙ্গে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে ধরেন আপনি ধরেন আমি যেটা দেখছি, দেখেন আপনাদের দেখাই আমি, এই যে ধরেন আপনার স্টেট ডিপার্টমেন্টের কথা বলছেন, খালেদা জিয়া সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি মাইক বন্ধ করে দিলেন মিলাদ। আচ্ছা, এটা করছে কি 52 টিভি নামে একটা টেলিভিশন, যেটা প্রধান হচ্ছে 52 টিভি। এবং এই আশিক রহমান হচ্ছে আর টিভির বোধহয় সিইও, সে আরেকটা দোকান খুলে রাখছে 52 টিভি নামে। অন্য কাহিনী শুনলাম, সেটা শুনলাম খুব, হ্যাঁ সে কিছুদিন আগে শুনলাম মানে বাংলাদেশে, এখন আমার এটা অন রেকর্ডে বলা ঠিক হবে কিনা, মানে শেখ হাসিনার সে জ্বালায় অস্থির, মানে এইটা পরিবর্তন চায়। ছিল নাকি? না, বাংলাদেশের খবর যায় না, সে আর টিভিতে ছিল। সময় ডিজিএফআই লোক সে, মূলত সে আর টিভিটা দখল করছে ডিজিএফআই এর ইয়ে থেকে। হ্যাঁ, রাইট, ওই যে। তো এবং ধরেন এই গ্রুপটা যে ডিজিএফআই এর সঙ্গে এখনো কাজ করে, এটা প্রমাণ হচ্ছে যে ধরেন আমরা যখন ফেসবুকে বিভিন্ন এই যে টক শোর মাঝখানে যে আমরা বিভিন্ন সময় ক্লিপ ইউজ করি, তখন 10 সেকেন্ড 20 সেকেন্ডের, এটার জন্য আমি যতগুলো কপিরাইট দেওয়া হয়েছে আমাকে, সবই 52 টিভি সহ আরো 2-1টা আছে, এরকম ম্যাক্সিমাম 52 টিভি। তো এখন ধরেন আমি দর্শকদেরকে বলতে চাই, নাকি মানে ইউটিউব, এটা অনলাইন টিভি আর কি, অনলাইন টিভি মূলত ইউটিউব এন্ড ফেসবুক বেসড এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে তার ধান্দা আছে যে যদি আর টিভি ধরেন পরিবর্তন হলে আর টিভি থেকে লাথি মেরে বের করে দিবে, তখন ধরেন সে 52 টিভি নিয়ে সামনে আসবে। তো এখন ধরেন এই যে আমি আবার এটিএন নিউজও দেখলাম এই নিউজটা করছে, সেম ল্যাঙ্গুয়েজের নিউজ এটিএন নিউজের। তো এটিএন নিউজের ব্যাপারে বলার কিছু নাই, মাহফুজুর রহমানের বংশধর যারা আছে ওইখানে, মুন্নি শাহর বংশধর যারা আছে, তারা তো এগুলা করবেই। তো এখন ধরেন আমি দর্শকদেরকে বলতে চাই যে দর্শক, স্টেট ডিপার্টমেন্ট বা জাতিসংঘে অনেকেই যেতে পারেন, এখানকার সিটিজেনরা যেতে পারেন, সাংবাদিকরা যেতে পারেন, তারা প্রশ্ন উত্তর পর্বে অংশ নিতে পারেন। তো ইদানিং আরো কয়েকজন যাচ্ছেন।
তো মুশফিক ফজল আনসারী প্রশ্ন শেষ করার পরে যখন আরেকজন প্রশ্ন করে বা করতে চেয়েছে তাকে প্রশ্ন করতে দেয় নাই, তো মুশফিক ফজল আনসারীর প্রশ্ন উত্তর আজ তার পরের অংশের ওই যে মাইক বন্ধ করে দেওয়ার এটা মিলিয়ে তারা ধর এক ধরনের অপপ্রচার, এই ধরনের নোংরামি আর কি। না, বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি এগুলো আরো দেখবেন, আমি আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকে আসি, যেমন আমাকে হারিস চৌধুরীর ভাইগনা বলে। তো সেদিন তার মেয়ে আমাকে আমার নাম্বার জোগাড় করে ফোন করেছে বেশ আগে, তা আমাকে আঙ্কেল বলছে। আমি বলছি তোমার তো আমার ভাই বলা উচিত। তো সে ব্যারিস্টার, লন্ডনে থাকে। যে কেন আঙ্কেল? যে আমি বললাম যে আমি তোমার বাবা নাকি আমার মামা হন। তো এইগুলি কিন্তু এই প্রচারণাগুলো, তারপরে দেখলাম একটা ভালো মন্দ মিলিয়ে বানিয়েছে আমার বাড়ি সিলেটের কোলাউড়া, আমি কোথায় পড়েছি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা বলছে। আমার সৌভাগ্য কিনা দুর্ভাগ্য কিনা জানি না, আমি সমস্যা সিঙ্গারা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই নাই অথবা পড়ি নাই। তো এই সমস্ত জিনিসগুলো আছে, এবং তারা এবং মাইক বন্ধ করার যে মানে বিষয়টা অদ্ভুত লাগে। আমি তো আর নতুন, মানে অ্যাটলিস্ট 8 বছর হলো আমি স্টেট ডিপার্টমেন্ট বিল্ডিং এর ক্রেডেনশিয়াল সাংবাদিক, এবং জাতিসংঘ, বিশেষ করে দেশান্তরী হওয়ার পর থেকে। এবং আমি জাতিসংঘের ক্রেডেনশিয়াল নিয়েই আমি এসেছিলাম বাংলাদেশ থেকে, এবং জাতিসংঘে তখন আমি একটা অনুষ্ঠান করতাম এনটিভিতে, হ্যালো এক্সেলেন্সি। আমার টার্গেট ছিল আমি বান কি মুনের একটা ইন্টারভিউ করব, এই টার্গেট নিয়ে এসেছিলাম, এবং আমি করেছিলাম। তো এবং হঠাৎ করে সেই অনুষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয় এনটিভিতে, এনটিভির কর্তৃপক্ষ সরকারের, আমি জানি না, তারা আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেয়, এবং আমাকে বলা হয় যে আমি দেশের বাইরে চলে গিয়েছি। কিন্তু আমি দেশের বাইরে এসেছি, কিন্তু কাজে এবং রেকর্ডিংও করেছি। তো তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারও একটা পর্ব আমি রেকর্ড করেছি, কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, কিন্তু আমি তার এটা চালাতে পারি, সেটা তারাও জানে, আমি কিন্তু সেটা অনিয়ার করতে পারিনি। তো সুতরাং বিষয়টা হলো এই যে আমি যে নতুন নয়, আমি প্রশ্ন করতে চেয়েছি অথবা প্রশ্ন নিয়ে এরকম ঘটনা একদিনও ঘটেনি। আমি মানুষ, দর্শক হয়তো বিভ্রান্ত হতে পারে, কিন্তু যেমন আমাকে কিন্তু ডাকেনি, কিন্তু আমি এখানে ঝাঁপিয়ে পড়েছি, এরকম কিন্তু ঘটছে। ওই যে টেলিভিশনে সে, তাকে কিন্তু ডাকেনি, সে তারা বলছে যে তোমাকে বলছি না, তুমি না, সে তো যখন কথা বলে তো টিভিটা তো এখানে থাকে, মানে সে মানে ঝাঁপিয়ে পড়ে, তাকে ডাকেও না, একবার তো জোর করে, তারপর তাকে বলতে বাধ্য হচ্ছে, কারণ ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করলে আবার তাকে বলতে দিতে হবে যেহেতু সেই রুমটিতে আছে। এখন কিন্তু সে এইভাবে করে, কিন্তু তাদের বেলায় নাই। ওই যে তাদেরকে যে বলে, আর স্টেট ডিপার্টমেন্টে মাইক বন্ধ করার কোনো মেকানিজমই মুখপাত্রের কাছে নাই। আপনি এটা অটোমেটিক, আপনি কথা বললে চলবে, কথা না বললে এটা বন্ধ হয়ে যাবে, এই জিনিস তারা ওই যে বন্ধ করা, এই যে থামিয়ে দেওয়া, এইসব চিন্তার ভাবনা থেকে তো বেরোতে পারে না। তারা ওই সমাজ ব্যবস্থার মধ্যেই আছে, এবং তারা নিজে এইগুলা করে। যেমন আপনি যেমন আমার প্রশ্ন আমি উত্তর দিচ্ছি, আপনি আমার প্রশ্নটা নিয়ে বলেন না না ঠিক আছে, আমি বলছি, আপনি আমাকে সাপ্লিমেন্ট করলেন, তো এটাই তো আদান এবং প্রদান। তো এটার জন্য তার মানে এই না, যেমন আমার প্রশ্ন, যেমন সেদিন আমি গার্মেন্টস ওয়ার্কার নিয়ে কথা বলেছি, একটা প্রশ্ন জাতিসংঘ মহাসচিবের কাছে, তো উনি বলেছেন যে গার্মেন্ট ওয়ার্কারের বিষয় তো আমি আপনাকে এনকারেজ করবো আইএলওতে আপনি এই বিষয় নিয়ে কথা বলার জন্য। উনি আমাকে ডাইরেক্ট করছেন, রেফার করছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে। তো উইচ ইজ ফাইন, এটা তো বলতেই পারে, এটা বলার তার রাইট আছে। তো এইটা নিয়েই দেখছি, এইটা আমাকে একজনে পাঠিয়েছে, এই যে আপনি যেটা বললেন এই 52, এই যে বাকশালী, এরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরাও কিন্তু এইটার মধ্যে এইগুলো জিনিসগুলো করছে, এবং তারা যে গুজব ছড়াচ্ছে, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি না, মানে রিপোর্টের সাথে যায় যে গুজব ছড়ানো, ক্যাম্পেইন করা, যা না তা বলা, এই তো বাদ হয়ে যাচ্ছে। মুশফিক ভাই, ওই যে বাটপাটটা কি বলে, চাঁদাবাজিতে ধরা পড়ছে যে অ্যাডভোকেট কামরুলের টিভি সময় কিন্তু আপনাদের নিয়ে একটা সময় ইদানিং আমাদের নিয়ে একটু বন্ধ আছে, আপনাদের নিয়ে তো একটার পর একটা চালাই যাচ্ছে আর কি। তারা আমাকে পপুলার করার মতো দায়িত্ব দিচ্ছে বলে বাংলাদেশ। ধরেন এই 52 টিভির আশিক রহমান না আহমেদ বললাম, আমি দেখেন, এগুলা নিয়ে আমি কাজ করতেছি, এগুলো আমি সৌভাগ্যবান, আমি বলে রাখি, আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, ইলেক্টেড প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, যিনি সারা বাংলাদেশে ভোট করে প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তার প্রধানমন্ত্রী হিসেবে আমি তার অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি কাজ করেছি, কিন্তু আমি তো একটা মিডিয়া আউটলেট থেকে এখানে এসেছি, এবং আমি আবার কিন্তু সেই মিডিয়া আউটলেটে জয়েন করেছি তাৎক্ষণিকভাবে। আমি প্রথমে বোধহয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যাওয়ার পরে ইউএনবি তে জয়েন করেছি। দুর্ভাগ্য, সেই ইউএনবি এখন আমার বিরুদ্ধে নানা ধরনের ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন ছড়াচ্ছে, এবং তারা বলে তারা নাকি বাধ্য। তারপরে ইত্তেফাকে জয়েন করেছি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম। তারপরে আমি লন্ডনে গেলাম, সানডে টাইমসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করলাম। 20 বছর আগে আমি প্রধানমন্ত্রীর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলাম।
এই সামনে নিয়ে বলছে কি, ডিসইনফরমেশনটা দেখেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব। আমি কখনোই বিএনপি চেয়ারপারসনের সাবেক সহকারী প্রেস সচিব ছিলাম না বা